আসসালামু আলাইকুম। নাইমা বলছি বিক্রমপুর থেকে। বাংলাদেশি ব্লগার মম নাইমা চ্যানেলে সবাইকে স্বাগতম। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা তো আমার জানা নেই, তবে কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটা আজকে একটু দেরি করে শুরু করেছি। সকালের নাস্তা অলরেডি করা হয়ে গেছে। এরপর একটু সংসারের টুকিটাকি যা কাজ আছে সেগুলো করে নিয়েছি। আমাদের মাস্টার বেডরুমটার তুলনায় পাশের এই রুমটা অনেকটাই ছোট। জায়গা হয়ে গেছে ছোট আর জিনিসপত্র হয়ে গেছে বেশি, তাই খুব বেশি সাজিয়ে গুছিয়ে রাখার কোনো চান্স নেই। দেখবেন যদি ঘরের মধ্যে জিনিসপত্র দিয়ে হিজিবিজি হয়ে থাকে, তাহলে যতই সাজিয়ে গুছিয়ে রাখা হোক না কেন অত বেশি দেখতে ভালো লাগে না। তো আমার ঘরগুলো সেই অবস্থাতে আছে। দোতলায় 4 রুমের মাঝে 2টা ইউনিট করে আমরা 2 জায়গায় থাকি। 2টা রুমে সব ফার্নিচার রাখা তো কখনোই সম্ভব না। এই জন্য দেখা যায় একটু খোলামেলাভাবে রুমগুলোকে সাজিয়ে নিলে যতটা ভালো লাগতো, তো এখন একটু হিজিবিজি করে ফার্নিচারগুলো রাখা, এই কারণে দেখতে অতটা ভালো লাগে না। তবে পরিষ্কার পরিচ্ছন্নতা তো অবশ্যই মাস্ট। পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ, ইমানের অর্ধেক। পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ইমানটাই নড়বড়ে হয়ে যাবে। তো এই কারণে যেরকম পরিবেশে থাকি, যত প্রতিকূল পরিবেশই হোক না কেন, সেটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজিয়ে গুছিয়ে থাকাটাই আমাদের জন্য বেটার হবে। আর ঘর দেখতে যেমনই হোক, মাটির, টিনের বা দালান যেটাই বলেন না কেন, সারা দুনিয়ার যত জায়গা আছে তার যে সবচেয়ে শান্তির জায়গা হচ্ছে নিজের ঘর। নিজের ঘর যেমনই হোক, ওই যে বললাম, মাটির হোক বা টিনের হোক বা ইটের হোক, দালান হোক, অট্টালিকা হোক বা প্রাসাদ হোক, যাই হোক না কেন, আপনার সেখানেই শান্তি। দুনিয়ার 5 স্টারের বড় বড় হোটেলেও যদি আপনি কিছুদিন থেকে আসেন, তারপর কয়েকদিন পরে আপনার মন অস্থির হয়ে যাবে নিজের ঘরে ফেরার জন্য। আর সেই ঘরটাকে শান্তিময় করে নেওয়ার জন্য একটু তো কষ্ট করতেই হবে, একটু সাজিয়ে আর গুছিয়ে তো নিতেই হবে। অনেক সময় দেখা যায় যে কোনো কারণেই মনটা খারাপ হতেই পারে। তো তখন যদি একটু একটু করে আপনার ঘরের কাজগুলো করে নেন, প্রথমে বিছানাটা গুছিয়ে নিলেন, তারপরে আস্তে আস্তে যেগুলো পছন্দের জিনিস সেগুলো পরিষ্কার করে একটু একটু করে গুছিয়ে নিতে নিতে দেখবেন ঘরটার দিকে তাকালে আস্তে আস্তে মনটাও ভালো হয়ে যাচ্ছে। আচ্ছা, আজকের ভিডিও দেখতে কি আপনারা বোরিং ফিল করছেন? আমি তো শুধু জ্ঞানের কথাই বলে যাচ্ছি, ভিডিও প্রসঙ্গে কিন্তু কিছুই বলছি না। আমি এখন যে জিনিসটা আনবক্সিং করছি, এটা হয়তো অনেকেই চেনেন। এটা হচ্ছে সোপ পাম্প। এটার মধ্যে সাবান, মানে লিকুইড সাবান বা ডিশওয়াশ, এগুলো রেখে থালা বাসন বা হাঁড়ি পাতিল যাই বলেন সেটা ধোয়ার জন্য কাজে লাগে। তো আমি এর আগে কখনো এটাকে ইউজ করিনি, এই ফার্স্ট নিয়েছি। তো দেখছি কেমন লাগে, কয়েকদিন ইউজ করে দেখি। ভালো লাগলে এটা এখানেই থেকে যাবে। এটার সাহায্যেই আমি আমার থালা বাসন যা আছে এগুলো পরিষ্কার করে নিব। আর যদি দেখি না খুব একটা কাজের না, তাহলে এখান থেকে সরিয়ে নিব। তো আপাতত দেখছি কেমন লাগে। তো মনে হচ্ছে ভালোই হবে, কারণ এই যে চাপ দিলেই ডিশওয়াশগুলো স্কাবারে চলে আসছে আর ভালোভাবেই পরিষ্কার হচ্ছে মনে হচ্ছে। কিন্তু এই যে মাজনিটা, আসলে এটা মনে হয় না খুব বেশি দিন ইউজ করা যাবে। মাজনিটা মনে হচ্ছে না খুব একটা ভালো। তো যাই হোক, যেই কয়দিন যায় ইউজ করতে থাকি, তারপর দেখা যাবে। কোনো জিনিসই তো আসলে দুনিয়ায় স্থায়ী না। তবে কোনো জিনিস দেখা যায় ভালো হলে বেশি দিন ইউজ করা যায়, আর খারাপ হলে অল্প কিছুদিন। তো দেখি কয়দিন ইউজ করা যায়, কয়দিন এটা আমার ভাগ্যে ভালো থাকে। এদিকে কথা বলতে বলতে আমার সিঙ্কে যা যা অপরিষ্কার ছিল সেগুলো আমি মেজে ঘষে ধুয়ে পরিষ্কার করে নিলাম।
এইদিকে বেশ কিছু ফল আনা হয়েছে, সেগুলো একটু গুছিয়ে রাখছি। দেখা যায় ফলগুলো সুন্দরভাবে যদি এভাবে রাখি তাহলে বেশ কিছুদিন ভালো থাকবে। আর বাচ্চাদের একটু ঠান্ডার সমস্যা চলছে, তাই আর কোনো কিছু ফ্রিজে রাখবো না, এভাবে ঝুড়িতে করে রেখে দিব। ফ্রিজে রাখলেও হয়তো ফলগুলো বেশি দিন ভালো থাকতো, তবে বাচ্চাদের জন্য ভালো হতো না, কারণ বাচ্চারা খেতে চাইলে এখনই দিতে হবে। আর ঠান্ডা ফলটা ওদেরকে দিলে দেখা যাবে ঠান্ডাটা ওদের আরও বেশি বেড়ে যাবে। তাই এভাবে করেই নর্মালভাবে রেখে দিলাম আর কি। আর আমগুলো কাঁচা পাকা মেলানো, পাকা আমগুলো খাওয়ার পর কাঁচাগুলো আস্তে আস্তে পাকতে থাকবে, তারপর খাওয়া যাবে, এতে নষ্ট হওয়ার চান্স থাকবে না। তো যেটা বলছিলাম ভিডিওর শুরুর দিকে, আমাদের এই বিল্ডিংটা হচ্ছে দোতলা। তো দোতলাতে আমরা 2টা ইউনিট করে আমরা 2 জায়ে থাকি। আমি হচ্ছি বড় আর মেজোজন আমার পাশে থাকে। আর নিচতলায় থাকে আমার ছোট জা। দোতলার তুলনায় নিচতলা বেশ খোলামেলা, কারণ দোতলায় ইউনিট করার জন্য মাঝে একটা দেয়াল টানা হয়েছে, তো নিচতলায় সেই দেয়ালটা নেই। 3 জাই আমরা শুধু 2টা করে বেডরুম নিয়েছি। আর গেট দিয়ে ঢুকতেই সামনে একটা স্পেস, যেখানে আমরা রান্নাঘর করেছি। নিচতলায় ওই জায়গাটাতে আমার ছোট যা রান্নাঘরও বানায়নি, এই কারণে আরও একটু বেশি খোলামেলা লাগে আর কি। দক্ষিণ পাশটাতে আছে ড্রয়িং রুম আর গেস্ট রুম, যেগুলো আমরা তিনটাই ব্যবহার করি। ড্রয়িং রুমে আমাদের বেশ কিছু ফার্নিচারও আছে, যেহেতু আমরা ছোট ছোট 2টা বেডরুম নিয়ে থাকি। এখানে প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া মানে সোফা, শোকেস এগুলো রাখার মতো জায়গা নেই, তো ওগুলো নিচে ড্রয়িং রুমে আছে। মুখে মুখে আমার বাড়ির পুরো বর্ণনাটাই দিয়ে ফেললাম, তো অনেকেই হয়তো কিছুই বুঝতে পারেনি যে আসলে আমার বাড়িটা দেখতে কেমন। ইচ্ছে আছে আমার বাড়ি নিয়ে একটা ভিডিও বানাবো, তখন ক্লিয়ার হয়ে যাবে যে আসলে এই গ্রামের মধ্যে আমার বাড়িটা দেখতে কেমন। আসলে বিক্রমপুর রাজধানীর খুব কাছাকাছি হওয়ায় এটাকে এখন আর গ্রাম মনে হয় না, অনেকটা শহরের মতোই, মফস্বল শহর বলতে পারেন। অনেক বাড়ি পাকা, রাস্তাঘাট পাকা, খুব বেশি হলে 40-50 মিনিট লাগে রাজধানীতে পৌঁছাতে। তো এই জন্য একটা শহরে শহরে ভাব চলে এসেছে। তো শহরে থাকি আর গ্রামে, কাঁচা বাড়ি হোক আর পাকা বাড়ি, ঘর তো ঘরই। ওই যে বললাম, ঘরের মতো শান্তি দুনিয়ার আর কোথাও নেই। কথা বলতে বলতে দুপুরে রান্নাবান্নাও শেষ করে ফেলছি, আর ভিডিওরও একদম শেষ পর্যায়ে। তো ভিডিওটা যদি একটুকু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।